নমস্কার আমাদের শ্রদ্ধেয় পাঠক এবং প্রিয় পাঠক বন্ধুরা। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা সামনেই শুরু হতে চলেছে। 22শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি। আমাদের অন্যান্য বছরের মতো এবছরও আমাদের বহু নতুন বই বেরিয়েছে। প্রায় ৩০খানা নতুন বই আমাদের বেরিয়েছে। এই ৩০টা বইয়ের মধ্যে আজকে একদিনে তো সব বই দেখাতে পারবো না। আজকে আমরা বেশ কিছু বই দেখাচ্ছি, আর একটা এপিসোডে আমরা বাকি বইগুলো দেখাবো। দুটো এপিসোডে আমাদের এবছরে কলকাতা বইমেলায় যে নতুন বইগুলো গিরিজা লাইব্রেরি থেকে পাবেন সেগুলো আমরা দেখাবো। এছাড়াও আমাদের তো প্রচুর আইটেম আছে। একটা কথা মনে রাখবেন, আমাদের স্টল নাম্বার 255, 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আমাদের স্টল, আর 5 নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে। ওই গত বছর যে এরকম জায়গাতেই আমরা স্টল পেয়েছিলাম, এবছরও মোটামুটি একই জায়গাতে পেয়েছি। আপনারা আসবেন, নতুন বই দেখবেন, সংগ্রহ করবেন, আমাদের ভালো লাগবে, তখন দেখাও হবে। আজকে এবার এক এক করে নতুন বইগুলো দেখাচ্ছি। প্রথম দেখাচ্ছি 1000 বছরের তন্ত্র সাধনার আলোকে মহাতীর্থ কামাখ্যা। কামাখ্যার উপর এটা একটা অনবদ্য বই হয়েছে। 1000 বছরের তন্ত্র সাধনার আলোকে মহাতীর্থ কামাখ্যা। এটা লিখেছেন বিখ্যাত লেখক পৃথ্বীরাজ সেন। প্রচুর গবেষণা করে, প্রচুর খাটাখাটনি করে এই বইটা লিখেছেন। এই বইয়ের কয়েকটা বিষয়বস্তু আমি আপনাদের জানাচ্ছি। ভারতে মাতৃসাধনা ও তন্ত্র সাধনার উদ্ভব, বিশ্বে মাতৃসাধনা ও তন্ত্র সাধনার উদ্ভব, কামাখ্যা তন্ত্র অনুসারে কামাখ্যা মায়ের রহস্য, তন্ত্র সাধনায় কুণ্ডলিনী শক্তি, কামাখ্যা ও যোগিনী তন্ত্র, পুরাণের আলোকে কামরূপ ও কামাখ্যা, কামাখ্যা মন্দির নির্মাণের ইতিহাস, কোচ রাজবংশের এই মন্দির নির্মাণে অবদান, অহোম রাজবংশের অবদান, কামাখ্যা মন্দিরের বর্ণনা, সৌভাগ্যকুণ্ডের কথা, কামাখ্যার নানা তীর্থক্ষেত্র, এইসব। এছাড়াও আরও আছে মহাদেবের পঞ্চপীঠ মন্দির, কামাখ্যা দর্শনে বিশিষ্টজনেরা, নীলাচলের নানা অনুষ্ঠান, জানা অজানা কামাখ্যা। এইরকম কামাখ্যা সম্পর্কে একটা অনবদ্য দলিল। আপনারা যারা মা কামাখ্যার ভক্ত বা মা কামাখ্যা সম্বন্ধে জানতে চান, তারা এই বইটা সংগ্রহ করে দেখতে পারেন। এবার আসছি আর একটা অন্য টাইপের বই, মহাকাব্যের পঞ্চকন্যা ও অন্যান্য। এটা একটা ভীষণ ভালো বই। এটা লিখেছেন আমাদের প্রাক্তন ডিআইজি আইপিএস অফিসার নিতাই মল্লিক। তো মহাকাব্যের পঞ্চকন্যাদের সম্বন্ধে যেমন আছে, ঠিক তেমনি মহাকাব্যের কিছু কিছু ঘটনা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। সেই ব্যাপারগুলো উনি যুক্তি দিয়ে এই বইটাতে উল্লেখ করেছেন। সুতরাং একই সঙ্গে মহাকাব্যের পঞ্চকন্যা সম্বন্ধে যেমন জানতে পারবেন, মহাকাব্যের অন্যান্য নানা দিক নিয়েও এই বইটাতে আলোচনা করা হয়েছে। এরপরে আরেকটা অন্য ধরনের বই, বাংলার জনপ্রিয় পুজো ও পার্বণ, সুদীপ্ত মুখার্জির লেখা। ইনি বেশ কিছু বই লিখেছেন। এটা শুধু আধ্যাত্মিক বলবো না, এটা আমাদের যে লৌকিক পুজো পার্বণ আছে বা পুজো আছে বা পার্বণ আছে, সেই সম্বন্ধে এই বইটাতে আলোকপাত করা হয়েছে। পড়তে খুব ভালো লাগবে আপনাদের, যেমন জানবেন তেমন পড়তেও খুব ভালো লাগবে। এবার আরেকটা অন্য ধরনের বই, হঠযোগ সাধনা। গৌহাটি নিবাসী ধীরাজচন্দ্র নাথ এই বইটা লিখেছেন। উনি একজন হঠযোগী, প্রচুর সাধনা করে এই বইটা উনি লিখেছেন। নিজের সাধনাভিজ্ঞতার ফলগুলো এই বইটাতে তুলে ধরেছেন। যারা যোগ বা হঠযোগ সম্বন্ধে আগ্রহী তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এবার আসছি আমাদের বর্তমান
আধ্যাত্মিক জগতের বিখ্যাত লেখক সৌব্রত সরকারের 3টে বই নিয়ে, অদৃশ্য, আনন্দমঠ ও রহস্যময় সাধক সাধিকারা। এই বইটা সম্বন্ধে একটু বলি। আনন্দমঠ গঙ্গাসাগর সঙ্গমে মানচিত্রহীন একটা জায়গা, অনেকটা জ্ঞানগঞ্জের মতোই। সাগর সঙ্গমের দ্বীপাকার স্থানে তন্ত্রমঠের চিহ্ন কপিল পরম্পরা। লুপ্তভূমির ভেতর সাধনা শুরু করলেন গৌরপাদের শিষ্য ব্রহ্মানন্দ ঠাকুর। আনন্দমঠের সাধকেরা বলেন, পুরনো এক বটগাছের নিচে ব্রহ্মানন্দ বাবার আসন ছিল একখানি অসমতল শিলার উপরে। সেটাই ছিল ব্রহ্মানন্দ বাবার আশ্রম। গুপ্ত লোকচক্ষুর আড়ালে থাকা আনন্দমঠ ও সেখানকার রহস্যময় সাধক সাধিকাদের নিয়ে এবং অন্যান্য আরও বহু অসাধারণ ঘটনাবলী নিয়ে লেখা এই বই পাঠকদের নিয়ে যাবে অত্যাশ্চর্য এক সাধনক্রম ও সাধন জগতে, যা আগে কখনো কারো লেখাতে উঠে আসেনি। সৌব্রত সরকারের এই বইটা মনে হয় এবার বুক ফেয়ারে বিরাট আলোড়ন তুলবে, আশা করছি। সূক্ষ্ম দেহের মহাত্মা। এই যে আমাদের দেশে যত মহাত্মা আছেন, তারা দেহ রাখার পর সূক্ষ্ম দেহে বিচরণ করেন এবং বহু সাধককে সাধনার পথ দেখান। শুধু তাই নয়, অনেকের অনেক উপকার সাধন করেন। যেমন এই বইটাতে আছে, দেহ ছেড়ে যাওয়া সিদ্ধ মহাত্মারা ঘোরাফেরা করেন অতিবাহিক দেহে। সিদ্ধ মহাত্মাদের দেহটা সদা মুক্ত শরীরে দেহহীন অবস্থার মধ্যে তারা সব রহস্যময় অলৌকিক কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম থাকেন। এই বইতে ধরা রয়েছে সূক্ষ্ম দেহের মহাত্মাদের নানান অতীন্দ্রিয় শক্তির অত্যাশ্চর্য ও রহস্যময় অলৌকিক কার্যক্রম। অসাধারণ একটা বই। আমি তো যখন পাণ্ডুলিপি পড়তে শিউরে উঠেছি। এত অসাধারণ বই। আশা করছি এবছর বইমেলায় এই বইটা তুমুল আলোড়ন সৃষ্টি করবে। আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। তান্ত্রিকদের চিকিৎসা পদ্ধতি। সৌব্রত সরকারের আর একটা উল্লেখযোগ্য ব্যাপার, ইনি প্রচুর তন্ত্র সাধক বা সাধিকাদের ডেরায় ঘুরে বেড়ান। ডেরায় ঘুরে তাদের চিকিৎসা পদ্ধতি, সাধন পদ্ধতিতে কিভাবে চিকিৎসা করা হয়, তান্ত্রিক পদ্ধতিতে কিভাবে চিকিৎসা করা হয়, সেই ঘটনা নিয়ে এই বই। তান্ত্রিকদের চিকিৎসা পদ্ধতি। শরীর একটা দামি যন্ত্র, তন্ত্রের মূল যন্ত্র শরীর। এই বইতে ধরা রয়েছে শরীর যন্ত্র ঠিকভাবে চালিত করবার নানান গুপ্ত পথ, যা পাঠককে দেহ সম্পর্কে, খাবার সম্পর্কে, সাধনা সম্পর্কে, রোগ সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে, যোগ সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে একটা অচেনা দিগন্ত খুলে দেবে। সুতরাং এই বইটা আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগতে পারে। সেই জন্যই আমরা এই আধ্যাত্মিক বইটি প্রকাশ করেছি। এবার আসছি গৌতম বিশ্বাসের এবছর কলকাতা বইমেলায় আমাদের দুটো বই বেরিয়েছে আমাদের হাউস থেকে। একটা হচ্ছে পঞ্চকৈলাস পরিক্রমা। পঞ্চকৈলাস বলতে আমাদের 5টা কৈলাস কি আছে আপনাদের জানাচ্ছি। কৈলাস ও মানস সরোবর, আদি কৈলাস, মণিমহেশ কৈলাস, কিন্নর কৈলাস, শ্রীখণ্ড কৈলাস। এই কৈলাসের মাহাত্ম্য, ইতিহাস, ভ্রমণ বৃত্তান্ত, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত এই বইটাতে দেওয়া আছে। এটা পড়তে শুধু যাওয়ার বিবরণই নয়, পড়তে একটা মানস ভ্রমণ হয়ে যায়। ওনার লেখা এমনিতেই তো খুবই ভালো। ওনার যে লেখাই পড়ি মনে হয় যেন আমি ঘুরে বেড়াচ্ছি সেখানে। সুতরাং এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর একটা দেখাচ্ছি, পঞ্চকেদারের পথে পথে। পঞ্চকৈলাস যেমন লিখেছেন, ঠিক তেমনি উনি পঞ্চকেদার নিয়েও লিখেছেন। পঞ্চকেদার কি কি না, কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর। এই একই ঘটনা। এই কেদারনাথ, এই পঞ্চকেদারে উনি নিজে গিয়েছেন, কিভাবে যেতে হয়, সেখানকার ইতিহাস কি,
প্রাচীন এর ব্যাকগ্রাউন্ডটা কি, বর্তমান পরিস্থিতিটা কি, সবই এই বইতে ধরা আছে। আর সঙ্গে একটা মানস ভ্রমণও হয়ে যায়, যারা যেতে পারবেন না তাদের পক্ষে একটা মানস ভ্রমণ হয়ে যেতে পারে। এবার আমরা একটা বিখ্যাত বই এনেছি, শিরডি সাই বাবার অভূতপূর্ব জীবন ও দর্শন, শ্রী শ্রী সাই সচ্চরিত্র। গোবিন্দ রঘুনাথ দাভোলকরের মূল মারাঠি বইয়ের গদ্যানুবাদ। সাই বাবার বেসিক বই বা অথেন্টিক বই হচ্ছে এই গোবিন্দ রঘুনাথ দাভোলকরের মারাঠি ভাষায় লেখা বইটা। এই বইটার বাংলায় এরকম সম্পূর্ণ একটা বই কখনো এর আগে হয়েছে বলে আমাদের জানা নেই। এই বইটা প্রথম খণ্ডটা গত বছরই বেরিয়েছিল, তো এইবার দ্বিতীয় খণ্ডে বইটা সম্পূর্ণ হলো। দুটো খণ্ডে সম্পূর্ণ বইটা আপনারা পাবেন। বইটা অনুবাদ করেছেন আমাদের প্রবীর ঘোষ। ইনি আইআইটির একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং সরকারি উচ্চপদস্থ অফিসার ছিলেন। উনি ওনার আধ্যাত্মিক টানে বা সাই বাবার উপর অত্যন্ত শ্রদ্ধা রেখে এই বইটা উনি অনুবাদ করেছেন মূল মারাঠি বই থেকে। সুতরাং আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। আমাদের তো উপনিষদ সমগ্র আছেই কালিকানন্দ অবধূতের, তাতে 12টা উপনিষদ আছে, প্লাস দুটো আরও বৈদিক উপনিষদের সঙ্গে, যে 12টা যে বৈদিক উপনিষদ সেটা আমাদের উপনিষদ সমগ্রে আছে, প্লাস বৈদিক উপনিষদের সঙ্গে মিল যে দুটো উপনিষদ আছে সেই উপনিষদ দিয়ে 14টা উপনিষদ সমগ্র আছে। এবার আমরা চেষ্টা করছি যে বিভিন্ন খণ্ডে যদি উপনিষদের আরো অন্যরকম ব্যাখ্যা পাওয়া যায়, সেই উদ্দেশ্যে আমরা প্রথম উপনিষদ গ্রন্থাবলীর প্রথম খণ্ড বের করেছি। এটা হচ্ছে স্বামী বেদানন্দ সম্পাদিত ব্যাখ্যাত। স্বামী বেদানন্দের, যিনি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, স্বামী বেদানন্দের সম্পাদনায় বা এবং ব্যাখ্যায় এই প্রথম খণ্ডে আছে হচ্ছে ঈশোপনিষদ, কেনোপনিষদ, মুন্ডকোপনিষদ ও মান্ডুক্য উপনিষদ। এই 4টে উপনিষদ নিয়ে এই বইটা। এরপরে আশা করছি আরও 3-4টে খণ্ড হয়তো বেরোবে, কেননা বৃহদারণ্য উপনিষদ একটা বিরাট উপনিষদ, ওটা এক খণ্ডে করা যাবে, মানে বৃহদারণ্য উপনিষদের সঙ্গে অন্য কোনো উপনিষদ একসঙ্গে করা যাবে বলে আমার মনে হচ্ছে না, লেখা চলছে। তারপর হচ্ছে ছান্দোগ্য উপনিষদ অনেক বড়, সেটাও মনে হয় না আলাদা খণ্ড ছাড়া করা যাবে। এছাড়া আরও যে অন্যান্য উপনিষদগুলো আছে সেগুলো নিয়েও একটা খণ্ড হতে পারে। যাই হোক, লেখা চলছে। আমরা আপাতত এই 4টে উপনিষদ বের করেছি। যারা সিঙ্গেল এই 4টে উপনিষদ সম্বন্ধে বিশেষভাবে জানতে চান তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এবার নিয়ে এসছি, এবার আমরা বৈষ্ণব বই অসাধারণ কয়েকটা বের করেছি। তার মধ্যে প্রথম দেখাচ্ছি কবি জয়দেব প্রণীত শ্রী শ্রী গীত গোবিন্দ। এটি বিখ্যাত পণ্ডিত দুলাল আচার্য সম্পাদনা করেছেন। তো গীত গোবিন্দের বিভিন্ন ভার্সন বিভিন্ন সংস্থা বের করেছে, তাহলে এটা আমরা করলাম কেন না, এটা করেছি এর ব্যাখ্যাটার জন্য। এই দুলাল আচার্য বৈষ্ণব সাহিত্যে একজন খুব পণ্ডিত। আমাদের হাউস থেকে ওনার অনেকগুলো বৈষ্ণব সাহিত্য বেরিয়েছে, ইতিমধ্যে হয়তো আপনারা পেয়েছেন। তো যার জন্য এই বইটায় আমরা প্রকাশ করেছি শুধু এর ব্যাখ্যা। এছাড়া বইটাতে মূল সংস্কৃত আছে বাংলা হরফে, তার অনুবাদ আছে, কথাসার আছে, আরও সব কিছু মিলিয়ে এই বইটা আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এরপর বৈষ্ণবীয় নিত্যক্রিয়া ও সৎকর্ম পদ্ধতি। এই বৈষ্ণবীয় সৎকর্ম পদ্ধতি বা নিত্যক্রিয়ার বইয়ের বাজারে খুব অভাব। অনেক অনেক বৈষ্ণবী আমার কাছে আসেন যে হরিভক্তি বিলাসের পর আর বৈষ্ণবীয় নিত্যক্রিয়া আমরা পাচ্ছি না, আপনারা একটা বের করুন। তা তাদের কথা ভেবেই আমরা বৈষ্ণবীয় নিত্যক্রিয়া ও সৎকর্ম পদ্ধতি বের করেছি। এক সময়ে আমরা হরিভক্তি বিলাস বের করতাম, সে প্রাচীন ভাষা, প্রাচীন পদ্ধতি সব। আজকের যুগে সেগুলো মেনটেন করা বা ভাষা বোঝাটাও খুব সমস্যা। তার টিকা টিপ্পনী ইত্যাদি ছিল। আমরা সরল আকারে বৈষ্ণবীয় নিত্যক্রিয়া ও সৎকর্ম পদ্ধতি প্রকাশ করেছি। যারা এ ব্যাপারে আগ্রহী তারা এই বইটা নিতে পারেন। এবার আসছি আর একটা খুব প্রাচীন এবং বিখ্যাত বই রাধাতন্ত্র নিয়ে। এটা নতুনভাবে অনুবাদ ও সম্পাদনা করেছেন
অজয় কুমার ভান্ডারী। ইনি একজন বিখ্যাত পণ্ডিত লেখক। আপনারা আমাদের হাউসে এনার বহু বই পেয়েছেন। এই প্রসঙ্গে বলে রাখি, রাধাতন্ত্র কিন্তু বৈষ্ণব বই নয় বা বৈষ্ণবতন্ত্র নয়, রাধা পুরোপুরি শাক্ততন্ত্র। সুতরাং এটা বৈষ্ণব বই বলে কেউ ভুল করবেন না। এই প্রসঙ্গে আমি সম্পাদকের লেখা থেকে দুটো লাইন পড়ে শোনাচ্ছি। মূল রাধাতন্ত্রে শক্তির উপাসক রূপে কৃষ্ণকে দেখানো হয়েছে। ভগবান কৃষ্ণ স্বয়ং প্রকৃতি রূপিণী রাসেশ্বরীর উপাসনা করেছিলেন, যা শাক্ত উপাসনার পদ্ধতিকেই সমর্থন করে। সমগ্র বইটি রাধাকৃষ্ণের কাহিনীর মাধ্যমে, রাধা ও কৃষ্ণের মহিমা বর্ণনার মাধ্যমে, সর্বোপরি শিবশক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য নিবেদিত। রাধাতন্ত্র নামকরণ করা হয়েছে বলেই এটা বৈষ্ণবতন্ত্র নয়। তাই আপাত দৃষ্টিতে বৈষ্ণব গ্রন্থ বলে মনে হলেও রাধাতন্ত্র একটি শাক্ততন্ত্র। ভারতবিদগণ এটিকে প্রায় 400 বছর কাল আগের রচনা বলে মনে করেন, কারণ সপ্তদশ শতাব্দীর আগে কেউ এই তন্ত্রটির উল্লেখ বা উদ্ধৃতি করেননি, এমনকি শাক্ত আচার্যরাও করেননি। সুতরাং বুঝতে পারছেন, এটা একটা অত্যন্ত প্রাচীন এবং মূল্যবান বই। আমরা সেটাকে উদ্ধার করে এই সম্পাদক মশাইকে দিয়েছিলাম। উনি এই বইটা অনুবাদ এবং সম্পাদনা করে পাঠক মহলের জন্য উপহার দিয়েছেন। আপনারা যারা শাক্ততন্ত্র সম্বন্ধে আগ্রহী তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। অত্যন্ত মূল্যবান বই একটা। আজকে বই দেখানো এই পর্যন্তই। আপনারা আসুন বইমেলায় আমাদের স্টলে। আবার বলছি, আমাদের স্টল নাম্বার 255, 4 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ দিকে আর 5 নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে। এই প্রসঙ্গে একটা কথা জানাই যে 15ই জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের হোয়াটসঅ্যাপে থেকে যে অর্ডারগুলো আসবে সেই অর্ডারগুলো আমরা পোস্ট করতে পারবো না কলকাতা বইমেলার ব্যস্ততার কারণে। আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন। আমরা অর্ডারগুলো আমাদের কাছে ধরা থাকবে, আমরা তারপরে একে একে আপনাদের বইগুলো পোস্ট করব। সুতরাং এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। 15ই জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আর পোস্ট করতে পারবো না। নমস্কার। আশা করি কলকাতা বইমেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন।